ডাক্তারের মানা বেশি খাওয়া যাবে না, এই জন্য একটা খরগোশ দিয়ে রাতের ডিনারটা সারে। এইভাবে বন তো শেষ হয়ে গেল, সব পশু পাখি শেষ, কি করা যায়? তখন শিয়াল পণ্ডিতের নেতৃত্বে, তোমরা জানো যে শিয়াল খুব বুদ্ধিমান, তাই না? শিয়াল বুদ্ধিমান না? শিয়ালের নেতৃত্বে একটা মিটিং হলো যে এইভাবে চলতে থাকলে 1 বছরে বনের সব পশু শেষ হয়ে যাবে, কি করা যায়? বিভিন্ন জন পরামর্শ দিল। শেষ পর্যন্ত পরামর্শক্রমে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, এটা এখন বলবো না আমি, কারণ তাহলে তো ফাঁস হয়ে যাবে। আর দায়িত্ব হলো শিয়ালের। শিয়াল যেহেতু কি বাঘের কি তার সাথে সম্পর্ক আছে না? শিয়ালের সাথে বাঘের সম্পর্ক জানো তোমরা কি? কি শিয়াল মামা ভাগ্নে। আচ্ছা, তো যেহেতু ভাগ্নে, সেই হিসেবে ভাগ্নের দায়িত্ব করলো মামার কাছে এই দাবিটা পেশ করা। এখন ভাগ্নে চিন্তা করলো, সবসময় তো বলা যাবে না, মামার মেজাজ যেরকম তিরিক্ষে, কাজে হিসাব করে কথা বলতে হবে। তো সকালবেলা একটু মামা রোদ হচ্ছে, তখন শিয়াল গিয়ে হাজির। মামা মামা একটা কথা বলতে চাইছিলাম, যদি পারমিশন দাও। আরে বেটা বল তাড়াতাড়ি, আমার ক্ষুধা লেগে গেছে, এখন একটা ব্রেকফাস্ট করতে হবে। শিয়াল ভয় পেয়ে গেল যে আমাকে দিয়ে ব্রেকফাস্ট করে কিনা, কিন্তু যেহেতু মামা পারমিশন দিয়েছে, এখানে সে বললো যে আমরা একটা প্ল্যান করেছি মামা, আপনার তো বয়স হয়ে গেছে, এখন এই বয়সে আপনি সকালবেলায় দৌড়ানো যায়, রোদের মধ্যে সব দেখা যায় দিব্যি, দুপুর বেলায় কড়া রোদের মধ্যে আপনাকে দৌড়াইতে হয় লাঞ্চের জন্য, রাতের বেলায় তো কিছু চোখে দেখেন না আপনি, আপনার তো চশমাও নাই, এই গর্তের মধ্যে পড়ে যাবেন, গাছের সাথে ধাক্কা লাগবে, ডোবার মধ্যে পড়ে যাবেন, আপনি মারাও যেতে পারেন। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? যে আপনি আগের দিন মেনু দিয়ে দিবেন যে আমি এই পশু দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করবো, এটা দিয়ে সাপার করবো, লাঞ্চ করবো, এটা দিয়ে রাতের ডিনার সারবো, আমরা সেই মতো এসে হাজির হয়ে যাবো। তার আপনার কোনো টেনশন নেই। খুব লম্বা একটা হাসি দিল বাঘ, বললো হ্যাঁ, এতক্ষণ তোরা বাঘের মর্যাদা বুঝতে পেরেছিস যে বাঘ আসলে কি জিনিস। তখন শিয়াল বললো, মামা সবই তো ঠিক আছে, কিন্তু ছোট্ট একটা শর্ত আছে। আবার শর্ত করতে কিসে বল দেখি। তখন বললো যে এই যে সকালবেলায় ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার, তার আগে ছোট্ট 5 মিনিটের একটা বক্তৃতা দিতে হবে, আর কিছু না। সবাই এসে হাজির হবে আপনার বক্তৃতা শুনে, সবাই চলে যাবে, যাকে দিয়ে ব্রেকফাস্ট করবেন, লাঞ্চ করবেন, ডিনার করবেন, সে থেকে যাবেন, আপনি আচ্ছা করে তাকে খাবেন, শুধু ছোট্ট একটা বক্তৃতা দিতে হবে 5 মিনিট। মামা গম্ভীর হয়ে গেল, বলে ঠিক আছে, আমি কালকে তোকে বলবো। তো শিয়াল তো খুশি মনে চলে গেছে। পরের দিন সকালে এসে হাজির, দেখে যে মামা তার ডেরার মধ্যে নাই। কোথায় গেল? এখানে খুঁজে সেখানে খুঁজে, পুরো বন খুঁজে মামাকে আর পাওয়া গেল না। বক্তৃতার ভয়ে মামা জঙ্গল ছেড়ে পালিয়েছে। এখন সেই বক্তৃতা দেওয়ার জন্য আমাকে ধরে আনা হয়েছে ঢাকা থেকে। কি অবস্থা! এই জন্য আমি বক্তৃতা দেই না, আমি গল্প করি। আজকে গল্প করবো, গল্পের শিরোনাম হচ্ছে মোরা বড় হতে চাই। কারা কারা বড় হতে চায়? শিশুরা, ছোট্টমণিরা, একটু হাত তুলে দেখি, কারা কারা বড় হতে চায়? মাসা, তাহলে কিন্তু একবারে সাত পুরে লম্বা হয়ে যাবো আমরা নাকি? এত বড়? আসলে এই বড় কিন্তু লম্বাই বড় না, তোমরা তো লম্বাই বড় হবে, 5.5 ফিট, 6 ফিট, 6 ফিট 2 লম্বা হবে। কিন্তু এই বড় হচ্ছে যোগ্যতায় বড়, জ্ঞানে বড়, ব্যবহারে বড়, চরিত্রে বড়। কারা কারা এখন সেই বড় হতে চায়? চরিত্রে, জ্ঞানে, গুণে, দক্ষতায়, ভালোবাসায় বড় হতে চায় কি? মাশাআল্লাহ, তাহলে তো মৌলভীবাজার সারা পৃথিবীতে নাম করবে। আল্লাহ আমিন আমিন। তোমাদেরকে আগেই শুভেচ্ছা জানাই, কারণ তোমরা বড় হতে চেয়েছো, নিশ্চয়ই তোমরা একদিন বড় হয়েও যাবে। কিন্তু যখন বড় হয়ে যাবে, তখন আমরা তো বড় হয়ে যাব। তখন আমাকে, আমাদের যে জসিম ভাই আছে, আমাদের আরো যারা লিডার আছে, এদের খুঁজে বের করে
যে এরা বড় হওয়ার কথা বলছিল, আমরা বড় হয়ে গেছি, কিন্তু এদেরকে মিষ্টি খাওয়াবো কোথায়? তখন তো আমাদের খুঁজে বের করা করছি। আমরা কেউ কেউ মারাও যেতে পারি আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যদি চায়। তাহলে উপায়টা কি? যেহেতু আমরা থাকতেও পারি, নাও থাকতে পারি, আমাদের পেতেও পারো, নাও পেতে পারো, এই জন্য তোমাদেরকে অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে দিতে চাই যে তোমরা বড় হচ্ছ, তোমাদের অগ্রিম শুভেচ্ছা। সেই শুভেচ্ছা কিভাবে ওখানে দেখানো হয়েছে। এই পৃথিবীতে 10,000 প্রজাতির পাখি আছে। এই সকল পাখির গান দিয়ে তোমাদের শুভেচ্ছা জানাতে চাই। তোমরা রাজি আছো তো নাকি? ওই রাজি নাই, সবাই রাজি তো নাকি? 4 লক্ষ প্রজাতির ফুল আছে পৃথিবীতে। সকল ফুলের সুরভি এবং সৌন্দর্য দিয়ে তোমাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। তোমরা রাজি আছো? এই মহাবিশ্বে 10,000 কোটি তারকা আছে। এই সকল তারকা তাজাল্লি দিয়ে, সৌন্দর্য দিয়ে, প্রভা দিয়ে তোমাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। তোমরা সবাই রাজি আছো তো নাকি? মাশাআল্লাহ, সবাই রাজি। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, আমার সাথে একটু আগাইতে হবে। কি ফরেস্ট লাইন? তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ, এই ছবিগুলো কার কার ছবি কেউ বলতে পারবে? অলরেডি কিন্তু লেখাই আছে, লেখাই আছে মিস্টার বিন অ্যান্ড আইনস্টাইন। আচ্ছা, এর মধ্যে আইকিউ কার বেশি? আইকিউ মানে ইন্টেলিজেন্ট কোশ্চেন, বুদ্ধিমত্তা কার বেশি? আইনস্টাইনের। সবাই জানে আইনস্টাইনের, কিন্তু ঘটনা কিন্তু উল্টা। আইকিউ বেশি হলো মিস্টার বিন। কত বেশি? আইনস্টাইনের আইকিউ হলো 160, আর মিস্টার বিনের আইকিউ হলো 178। তোমরা যারা পরীক্ষা দাও, এই 18 নাম্বারের গুরুত্ব তোমরা জানো, কত বড় কম্পিটিশন। তাহলে মিস্টার বিন হাসি খুশি গল্প গুজব করে, অভিনয় করে সবাইকে হাসায়, তার আইকিউ এরকম কেন হলো? কারণ হলো সে মানুষের প্রত্যেকটা ব্যবহার্য বিষয় নিয়ে তার আগ্রহ আছে। কেমন করে তরকারি রান্না হয়, কেমন করে একজন বুড়া হাঁটে, কেমন করে শিশু কান্না করে, সবকিছুর প্রতি তার নজর। আর আইনস্টাইন শুধু গণিত আর পদার্থবিজ্ঞান, এর বাইরে তার কোনো আগ্রহ নাই, যার ফলে তার ব্রেনের বিভিন্ন অংশগুলো ফাংশন করে না, যেটা আর্ট নিয়ে, গান নিয়ে, শিল্প নিয়ে, সেগুলো অ্যাক্টিভ না, শুধু গণিত আর পদার্থবিজ্ঞান, যার ফলে তার আয়ু তুলনামূলকভাবে কম। তোমাদেরকেও জীবনের সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগ্রহ থাকতে হবে। হতে পারো তুমি সায়েন্টিস্ট হবা, বাট তুমি একজন ভালো শিল্পী, গান গাইতে পারো, অসুবিধা। তুমি একজন আর্টিস্ট, আর্ট করতে পারো, অসুবিধা। এগুলো থাকতে হবে। যাই হোক, এবার আসি জি, স্ক্রল ডাউন করতে হবে। যারা অপারেট করছেন আমার লেখা দেখি স্ক্রল ডাউন করবে। আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন না, এখানে আছে নাম্বার 1 2 3 4, এগুলো নিয়ে আসেন আপনি। স্ক্রল ডাউন করুন। জি জি, নিচে দিকে নাম। হ্যাঁ, আরো নিচে, আরো নিচে। জি, আরো নিচে নামতে থাকেন দ্রুত। হ্যাঁ, দ্রুত। আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, এখানে আমরা কিছু নাম্বার দেখতে পাচ্ছি এবং নাম্বারগুলো স্পেলিং ONE1 TW2 TSRW3 FOUR4 FIV5 ইত্যাদি। এইভাবে তোমরা 10 100 হিসাব করতে পারো। আমার একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনে যিনি উত্তর দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। কি রেডি সবাই? আচ্ছা, কোশ্চেন হচ্ছে 1 থেকে যে কোনো নাম্বার যদি আমরা স্পেলিং করি, স্পেলিং মানে কি, যে এখানে দেখানো হয়েছে ONE1 TW2 এভাবে, তাহলে কোথায় গিয়ে একটা এ পাওয়া যাবে? এ ফর অ্যাপেল, সে এটা কোথায় পাওয়া যাবে? কোন নাম্বারে গিয়ে এটা পাওয়া যাবে?
কে বলবে? যে বলবে সে হাত তুলো। না না, এটা শিশুদের ক্লাস 9 না, 3 to 9 জি। অনেক গার্ডিয়ান হাত তুলতে চাচ্ছেন, আমি স্যালুট করি তাদের। জি বলো, মাইক আছে হাতে? মাইক আছে আপনার নিচে কোন অডিয়েন্স নাই? জি বাবা, তুমি একটু আগে আসো, সামনে আসো। বাবা তুমি একটু আগে আসো। জি 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 বলো। এখানে না, এখানে নাই, মাইকটা ঠিক করে দাও। এমন কোন নাম্বার যার ভিতরে এ আছে? কোনটা? কোনটা? এ নাই তো। এখানে নাই, কিন্তু তোমাকে বলতে হবে কোন নাম্বারের মধ্যে আছে। তুমি কি সেটা পারবে? পারবে না। কে পারবে? আচ্ছা, অনেকে হাত তুলেছে। জি, এই মামুনির কাছে, এই মামুনি, এই যে এখানে একজন মামুনি আছে। ঠিক আছে, তুমি বসো তোমার সিটে। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। 5 এখানে তো F5 লেখা, এই কোথায়? ফোরেও তো নাই মা। এরপর ইউ আর 4 এই কোথায়? এখানে কথা বলি নাই আমি বলছি যে কোনো নাম্বার, কোনটার মধ্যে আছে? এরপরে কে বলতে পারে? কে বলে? হ্যাঁ বলো, যে কোনো নাম্বার। হ্যাঁ কত? 11 এ মা এ নাই, 11 এ নাই। আর কি পারবে? জি ওখানে একজন হাত তুলেছে, পিছনে একজন হাত তুলেছে। তুমি পারবে? বলো বলো বলো। রিপিটেশন। 199 তোমার 11 থেকে গেলে 14 17 কে বলবে? তুমি বলবে? আচ্ছা দেন, ওকে দেন। এই জি ওকে দেন। 20 পর্যন্ত কোনোটাতে ইয়ে নাই। এখানে চলে আসো, তুমি আর সামনে চলে লাস্ট আসো। দিকে 100 খালি আছে। মাইক তো রেডি নাই। জি বলেন। স্টেজ প্রোগ্রামে এগুলো তো থাকে, মানে একটা কনফিডেন্স থাকবে না, এটা তো স্বাভাবিক। জি কি বলেন? মাউথে কাজ করে না। বলেন, আপনি তো শক্তিশালী, চিল্লে বললেই হবে। বলেন। বেটাই না। 1000 উত্তর সঠিক হয়েছে, অর্জনে করতালি হবে। কি নাম আপনার? আপু জি জোরে বলেন, আপনার নাম? হ্যাঁ, অর্জনে একটা পুরস্কার আছে, ছোট্ট পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জি সম্মানিত লিডার আমাদের জসিম ভাই। যে একটা ছবি তুলতে হবে সুন্দর করে। আপনারা সবাই জানেন না? জি চেয়ারম্যান সাহেব, প্রিন্সিপাল সবাই জানেন। আরেকবার কোনো তারিখ আমাদের হাত দেখা করবে? দেখেন সম্মানিত শিক্ষক মন্ডলী, এখানে যারা আছেন তাদেরকে বলছি, এই যে 1 থেকে শুরু করে 999 এর ভিতর বসে নাই, 1000 এর মধ্যে গিয়ে এই যে এতক্ষণ যে আলোচনা হলো,
এটা হলো একটা গেম। গেম খেলতে বাচ্চাদের কোনো অসুবিধা নেই, সেটা 24 ঘন্টা তারা গেম খেলতে পারে, কিন্তু যেটাই যখন এটার নাম হবে পড়া তখনই সমস্যা। এই জন্য গেমটা, পড়াটাকে আপনাকে গেম বানাইতে হবে, সবসময় গেম বানাইতে হবে। এখন আসি তাদের কথায়। এটা এত পাওয়ারফুল ওয়ার্ড লেটার যে এটা থাউজেন্ডের আগে পাওয়া যায় না। সেই এ দিয়ে আমি একটা শব্দ উচ্চারণ করবো, যেটা সবাইকে মনে রাখতে হবে। কি পারবো সবাই আমরা, ছোট মনিরা? যেহেতু পাওয়ারফুল একটা লেটার, এটা দিয়ে একটা শব্দ বলবো, ওয়ার্ড বলবো, এটা মনে রাখতে হবে। এ ফর অ্যাটিটিউড, এ ফর অ্যাটিটিউড, এ ফর অ্যাটিটিউড। জি, এরপরে স্লাইডে যান। জি, এ ফর অ্যাটিটিউড। অ্যাটিটিউড তোমরা লক্ষ্য করছো, অ্যাটিটিউড ইজ এ লিটল থিং দ্যাট মেক্স এ বিগ ডিফারেন্স। এই যে বিড়ালটা, আর সকল ছবি আঁকার, বিড়ালও কিন্তু ছবি আঁকতে পারে, কিন্তু দেখা গেল না সে ছবি এঁকেছে রয়্যাল বেঙ্গল টাইগার। তার মানে সে মনে করে যে আমি রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ চেয়ে বড়। এটাকেই বলে অ্যাটিটিউড, যে নিজেকে অনেক বড় কিছু করার জন্য স্বপ্ন দেখে। এটাকে বাংলায় বলে মনোভাব, আরবিতে বলে নিয়াত। তোমরা জানো বুখারী শরীফের প্রায় ৭,৫০০ হাদিস। এই ৭,৫০০ হাদিসের ভিতরে সবার আগে যে হাদিসটা অনেকেই জানে, এটা সেই হাদিসটা কিসের উপরে? নিয়ত। ইন্নামাল আমালু বিন্দির। বিন্নিয়াত, মনোভাব। নিয়তের ব্যাখ্যাটা দেই একটু, কেমন হবে, অ্যাটিটিউডটা কেমন। তিনজন রাজমিস্ত্রি একটা বিল্ডিং করতেছে। এখন এখান দিয়ে একজন পথচারী যাচ্ছে, প্রথম রাজমিস্ত্রিকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি করতেছেন? আরে ভাই দেখতেই পাচ্ছেন ইটের পর ইট কাটতেছে। কথা কিন্তু সত্য, ইটের পরে ইট কাটতেছে, কিন্তু তার ভিতরে একটা বিরক্তি দেখতেই তো পাচ্ছেন। দ্বিতীয় জনের কাছে গেল, বললো যে, একটু হাসি মুখে বললো যে, আমরা একটা প্রাসাদ করতেছি। কথা কিন্তু সত্য, প্রাসাদ করতেছি, কিন্তু একটু বড় চিন্তাধারা, প্রাসাদ, ইটের পর ইট না, তার হলো প্রাসাদ। তৃতীয় জনের কাছে যাওয়ার পরে সে বললো, আমরা এমন একটা মহান সৌধ করতেছি যেটা দেখার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোক আসবে। তার স্বপ্নটা অনেক উপরে। একই কাজ, 3 রকম স্বপ্ন। এই যে 3 রকম স্বপ্ন, এটাকে বলে অ্যাটিটিউড, এটাকে বলে অ্যাটিটিউড। তো সুতরাং শিক্ষার্থীদের কাছে এই অ্যাটিটিউডটা একেবারে খুবই প্রাইমারি একটা জিনিস হতে হবে, সরে সরে তাহলে সে বড় হতে পারবে। এই জন্য অ্যাটিটিউডটা ভালো করে বোঝা দরকার এবং সেটা প্র্যাকটিস করা দরকার। তোমরা এটা লক্ষ্য করছো, অ্যাটিটিউডটা দেখা হয়েছে। আমরা যখন স্কিল দেখি, স্কিল দেখার পরে প্রত্যেকটা লেটারের ভিতরে সিরিয়াল নাম্বার আছে, যেমন এস 19 নাম্বার লেটার, এ হলো 11 নাম্বার। এইভাবে প্রত্যেকটা লেটারের মার্কস দিলে আমরা পাই গ্রেড। নলেজ দেখলাম, পেলাম 96, 100 কিন্তু হচ্ছে না। হার্ড ওয়ার্ক, অনেক পরিশ্রম করেছি, বাট অ্যাটিটিউড নাই। 98 বাট 100 হলো না। যেই মাত্র আমরা অ্যাটিটিউড দেখলাম, এ হচ্ছে 1 নাম্বার লেটার, কি হচ্ছে 20 নাম্বার, এখানে 20 নাম্বার, আই হলো 9 নাম্বার, finally we get 100 marks. So we make the right attitude, we get 100 marks. আমরা যদি ভিতরে আমরা রাইট অ্যাটিটিউড করতে পারি, তাহলে আমরা 100 এ 100 পাবো। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি 100 পেতে চাও? আমি আবার আমার জীবন থেকে একটা গল্প বলি। আমরা যে বছর এসএসসি পরীক্ষা দিচ্ছি, সেই বছর তখন বাংলাদেশের টিভি ছিল একটা, যারা মুরব্বী যারা বুঝতে পারবেন কোন টিভি সেটা, একটাই, বিটিভি। এই বিটিভিতে চান্স পাওয়া ছিল খুবই টাফ, মঙ্গল গ্রহ জয় করার মতো। হালিম সংকেত, হুমায়ুন আহমেদ, তারা লাইন ধরে থাকতো নাটক দেখানোর জন্য, ইত্যাদি দেখানোর জন্য, চান্স পাওয়া যায়। সেই সময় কেউ যদি নিজের কথা বলতে চাইতো, তাহলে আইদার তাকে পত্রিকায় অ্যাড দিতে হইতো, বিজ্ঞাপন, অথবা পত্রিকায় সাক্ষাৎকার। তো এরকম একটা ছেলে এসেছে পরীক্ষার্থী, সে সাক্ষাৎকার দিল। এই বছর সম্মিলিত মেধা তালিকায় যে ফার্স্ট হতে চায়, তখন 4টা বোর্ডের 20 জনকে নিয়ে সম্মিলিত মেধা তালিকায়, এরা হলো টপ 20 বাংলাদেশে সবচেয়ে সেরা। এখন এটা নাই, এখন হলো গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ বি। তো সে বলছে, এই বছর সম্মিলিত মেধা তালিকায় যে ফার্স্ট হতে চায়, সেজন্য এই বছর পরীক্ষা না দেয়। কি ভয়ঙ্কর কথা, পরীক্ষা দিতে না দিতে। কারণ কে বলতে পারে কারণ কি, কেন না করতেছে? ওই সময় প্রায় 8 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিত, পরীক্ষা দিতে না করতেছে কেন? কারণটা কি?
কি বলতে পারো তোমরা চট্টগ্রামীরা? কারণ হলো পরের লাইন এসে বলছে, কারণ এই বছর আমি পরীক্ষা দিব, যেহেতু আমি পরীক্ষা দেবো কার আর ফার্স্ট হওয়ার সম্ভাবনা নাই। কত বড় ডেসপারেট! আমি এটা নোট করে রাখতাম তার নাম, যে নিশ্চয়ই এ তো ফার্স্ট হবেই না, যে এরকম দেমাগ দেখায়, দাম্ভিকতা দেখায়, সে কি ফার্স্ট হতে পারে? হবেই না। কিন্তু এ কোন ইঁদুরের গর্তে লুকাবে যখন সবাই বলবে ওই যে যাচ্ছে 121তম হয়েছে, সে নাকি ফার্স্ট হবে সারা বাংলাদেশ। কোন গর্তে সে লুকাবে? এই ভয়ান তার নামটা নোট করে রাখলাম। রেজাল্ট বের হলো, দেখা গেল সারা বাংলাদেশের সম্মিলিত মেধা তালিকায় সেই ছেলেটাই ফার্স্ট হয়েছে, যার নাম আলামিন, মির্জাপুর ক্যাডেটের ছাত্র। এইটাকে বলে ওডাসিটি অফ হোপ, প্রত্যাশার স্পর্ধা। তোমাদের ভিতরে এরকম প্রত্যাশার স্পর্ধা থাকতে হবে, যদি তোমার ভিতরে সেই অ্যাটিটিউড থাকে। আরেকটা গল্প বলি, আজ থেকে প্রায় 60 বছর 55 বছর আগের কথা। ইন্দোনেশিয়ার একটা স্কুলে ম্যাডাম শিক্ষার্থী জিজ্ঞেস করছে, এই তোমরা কে কি হতে চাও? একটা ছেলে তরাক করে লাফিয়ে বলছে, ম্যাডাম আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। ম্যাডামও ভয় পেয়েছে, বলি। আর ছোটরা, ওরা তো ভয় পায় না, ওরা সব লাফায় উঠছে, হাততালি দিচ্ছে, হইচই করে উঠতেছে। কেন? তোমরা কেন হাসতেছো? হাসতেছি এই ছেলেটা তো বাকি নাই, এই 3 ছেলে, এই কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট হবে? আরেকজন বলে যে ওর মা না খুবই গরিব, এই জন্য এনজিওতে ইন্দোনেশিয়াতে কাজ করে, ও কিভাবে প্রেসিডেন্ট হবে? আরেকজন বললো, ম্যাডাম কেমনি করে বলি, এই ছেলেটা তো কালো, আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কেউ কালো কোনো প্রেসিডেন্ট হয় নাই। আরেকজন বলে, ম্যাডাম আপনার কাছে শুনেছি ইন্দোনেশিয়ার দূরত্ব আমেরিকা থেকে প্রায় 10,000 কিলোমিটার, এখান থেকে সে কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট হবে? ম্যাডাম সবাইকে থামাই দিল, বলতে দেখো বড় স্বপ্ন যে দেখে তাকে গড সহযোগিতা করে। মাত্র 55 বছর, মাত্র 45 বছর পর এই ছেলেটা একটা বই লিখল, যে বইটার নাম হলো ওডাসিটি অফ হোপ, প্রত্যাশার স্পর্ধা। 2 বছর পর সে প্রেসিডেন্ট দাঁড়ায় গেল এবং নির্বাচিত হয়ে আমেরিকার ইতিহাসে প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, যার নাম বারাক হোসেন ওবামা। তাহলে এর নাম হলো অ্যাটিটিউড। আমাদের স্কুল এডুকেয়ার এই অ্যাটিটিউড তৈরি করতে চায়, বই মুখস্থ, বুক বাগিস, গোল্ডেন এ প্লাস, আরেকজনের আন্ডারে চাকরি করে লাভ কি? এই যে পৃথিবীতে সবচেয়ে ধনী এলন মাস্ক, সে বললো যে আমি হার্ভার্ডের পড়ালেখা কমপ্লিট করি নাই, সে কিন্তু চান্স পেয়েছিল, মেধাবী, কমপ্লিট করি নাই, বাট হার্ভার্ড স্যার কমপ্লিট করে আসছে, ওরা তো আমার আন্ডারে চাকরি করে। দ্যাট ইজ কল্ড লিডারশিপ। এই লিডারশিপ আমার সিলেবাসে নাই, কিন্তু স্কুল নিজস্ব আয়োজনের মধ্য দিয়ে এটা তৈরি করতে পারে। আজকের আয়োজন হলো সেরকম একটা আয়োজন। কি সম্মানিত গার্ডিয়ানরা, আপনারা কি অন্য স্কুলে এটা দেখেছেন কিনা বলেন? তো আমরা চাই আমাদের সন্তানরা সেরকম বড় বড় লিডার হোক। এবার আমরা আরেকটি আলোচনা করব, সেটা হলো পরের স্লাইডে যাই আমরা। নিচে দিকে না, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে। ওকে, সেকেন্ড থিং হলো আমরা আরেকটা কোশ্চেন পেয়ে, আমাদের কাছে আরো কিছু পুরস্কার আছে। সেটা কি, যে আমরা যদি ওই নাম্বারে স্পেলিং করতে গিয়ে বি লেটারটা খুঁজি, বি আমরা পেয়ে গেলাম, 1000 এর ভিতরে আছে, কিন্তু বি লেটারটা কোন নাম্বারের মধ্যে আছে এটা কে বলতে পারে? ওরে বাপ রে বাপ, এবার তো একেবারে অনেক খারাপ। সবার আগে কই আমাদের ইয়ে, কই লিডাররা কোথায়? প্রথম যেটা বিলিয়ন, অর্জনে হাততালি হবে। মামে তুলে ফেলে যাও, তোমার জন্য একটা ছোট্ট পুরস্কার। যাও যাও যাও, ওখানে কি নাম তোমার?
আর জোরে কি নাম? নাবিলা। নাবিলা। হ্যাঁ হ্যাঁ, নাবিলাকে একটু ছোট পুরস্কার দেবো আমরা। ওখানে দাঁড়াও। তাহলে পড়ালেখাটা এত দামি, যেটা বিলিয়নের আগে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ও যে বিলিয়ন গণ্যভুক্তি করে, তার আগেও কি আছে কোনো নাম্বার? আপনারা মুরব্বীরা ট্রাই করে দেখতে পারেন। আমি খুঁজে পাইনি। 100, 200, 300 বিলিয়ন হলো 100 কোটি। 100 কোটি, 100 কোটি পর্যন্ত আপনি কোনো নাম্বার কি পাবেন না। একটাই কি আছে, সেটা বিলিয়নের মধ্যে। তার মানে পড়ালেখাটা এতটা শক্তিশালী জিনিস যে বিলিয়নের আগে বি নাই। বি নলেজ, বি এডুকেটেড। এখন এই যে বি নলেজ, এখানে যারা সম্মানিত গার্ডিয়ান আছেন তাদের সহ আমি বলতেছি, আজকে হলো 6ষ্ঠ মাস চলতেছে, আজকে সম্ভবত 20 তারিখ। আচ্ছা, এই 6ষ্ঠ মাসে কমপক্ষে 6টা বই পড়েছেন। 6টা বই পড়েছেন, এরকম কে কে আছে? ছাত্ররা তো পড়বেই, তাদের পাঠ্য বই 5টা 6টা 10টা তারা পড়তেছে, কিন্তু পাঠ্যপুস্তকের বাইরে এসো জীবন গড়ি, কিশোর আলী, এরপরে আবু বকর কেমন ছিলেন, অথবা এসে আলোর পথে ইত্যাদি, এরকম জীবন গঠনমূলক বই পড়েছেন, অথবা বয়স্কদের জন্য আরো অনেক বই আছে। মোদ্দা কথা হলো বই পড়েছেন কমপক্ষে 6টা। আচ্ছা, বাদ দিলাম মাস সেটা শেষ হয় নাই, 5টা বই পড়েছেন, এরকম কেউ আছেন কি? আছেন? আচ্ছা, এইটা কিন্তু শুধু মৌলিক চিত্র না। আমি যেহেতু সারা বাংলাদেশ করি, এটা বাংলাদেশের চিত্র। আমরা পড়ালেখা কম করি, পড়ালেখা আমরা কম করি। আচ্ছা, গার্ডিয়ান এবং শিক্ষার্থী এদের উদ্দেশ্যে বলছি যে এই প্রোগ্রাম শুরু হলো, মাঝখানে ইন্টারভেল হবে, কোন প্রোগ্রাম বক্তা আসতে পারে নাই, একটু শিডিউল ব্রেক, সময় পাওয়া গেল, ফাঁকে ফাঁকে আমি 1 পৃষ্ঠা 1/2 পৃষ্ঠা পড়ে ফেললাম। একটা বই নিয়ে আসছি ভ্যানিটি ব্যাগের ভিতরে, অথবা হাতে, অথবা নিজের কাছে আসে, এরকম একটা বই নিয়ে আসছেন এই আশায় যানজটে, প্রোগ্রাম ইন্টারভিউ, কোন একটা স্কোপে আমি 1 পৃষ্ঠা 1/2 পৃষ্ঠা পড়ে ফেলব। এরকম বই কার কার আছে? সাথে কার কার বই আছে? একজন আমি পেলাম, মাশাআল্লাহ, একজন পেলাম, যার আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, উনি উনি বই সাথে নিয়ে আসছেন। আচ্ছা, আঁকার মতো বই নেই। তাহলে বিশ্বটাকে আমরা চেঞ্জ করবো কিভাবে? এই কোশ্চেনটা আপনাদের কাছে থাকলো। আচ্ছা, এখন প্রশ্ন করি, মোবাইল কার কার আছে? সাথে আছে? একটু হাত তুলে দেখি। মোবাইল আছে সাথে? মোবাইল সাথে আছে, একটু হাত তুলেন। না, এর লজ্জার কিছু নাই, জাস্ট এটা একটা বুঝাবার। হাতটা তুলে তো গুনাহ হবে। আর অথবা আমি রিকোয়েস্ট করলাম, সেটা আপনি শুনলেন না, দুইটার একটা, গুনাহ হবে না, রিকোয়েস্টটা শুনলেন। জি, হাত তুলেন। তাহলে দেখেন, বাচ্চারা বাদ দিয়ে সবার কাছেই মোবাইল আছে, কারো কাছে দুইটাও থাকতে পারে, বই না। একসময় কিন্তু এই মোবাইল ছিল না। আজ থেকে 20 বছর আগে মসজিদে ঘোষণা দেওয়া হয়তো কাটা সোজা করেন, এখন ঘোষণা দেওয়া হয় কাটা সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। ঠিক কিনা বলেন? নতুন একটা আপদ আসছে, এখন এই আপদটা দরকার কমিউনিকেশনের জন্য, কিন্তু এটা যদি মুখ্য হয়ে যায়, এর নাম লাইফ না, তো এর নাম লাইফ না, এটা হলো কমিউনিকেশনের একটা যন্ত্র। যে ছেলেটার কাছে মুখ্য হয়ে গেছে মোটরসাইকেল হলো লাইফ, তার পরিণতি আপনারা জানেন। আমি জানি না মৌলিক বাজারে এরকম ঘটনা ঘটছে, ঈদের সময় এরকম অনেক অ্যাক্সিডেন্ট, ছেলেরা মারা গেছে। মোটরসাইকেল লাইফ না, মোবাইলও লাইফ না, এটা হলো জাস্ট কমিউনিকেশন একটা টুল। এটা আপনার ভ্যানিটি ব্যাগের মধ্যে রাখবেন, ব্যাগের মধ্যে রাখবেন, যখন দরকার ইউজ করবেন। কিন্তু আপনার লাইফ শেপ করবে, ফাইল করবে যে জিনিসটা, সেটা হলো বই। সে বই কিন্তু নাই। সুতরাং আজকে যদি আমরা নিষ্পন্নত করতে চাই, বাচ্চাদেরকে ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের হাতে বই থাকতে হবে। একজন গার্ডিয়ান, এটা আমি এসএসসি পরীক্ষার আগে 1000 বই পড়েছি, এসএসসি পরীক্ষার আগে। যার ফলে আমি যখন অনার্স পরীক্ষা দিলাম,
পাঠ্য বই কিনলাম 6 দিন আগে অনার্স পরীক্ষার জন্য। আমার কোনো স্যার চেনে না, কেউ সাজেশন দিল না, কেউ নোটও দিল না। আমি নিজে সাজেশন করলাম, নিজে নোট করলাম, বাট পরীক্ষা শেষে ফার্স্ট হলাম আমি। সারা বছর যারা পড়ছে প্রাইভেট নোট দিছে স্যারদের কাছে, তারা কিন্তু ফার্স্ট হয়নি। কারণ হলো যে আমি আউট বই পড়েছি প্রচুর, যার ফলে যেখান থেকে কোশ্চেন করুক আমার জন্য কমন, আমি নিজের মতো করে বানাই লিখতে পারছি। এই শিক্ষাটা পেলাম কোথা থেকে? আমার মা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1970 সালে মাস্টার্স। আমি চিন্তা করলাম আমার মা যদি 70 সালে মাস্টার্স করে থাকে, তাহলে এই যুগে এই সময়ে যেখানে সুযোগ সুবিধা বেশি, আমি কেন পারবো না? এই যে ভিতরে একটা জেদ, এই জেদ কিন্তু আমাকে সাহায্য করেছে। কোন গার্ডিয়ান যদি তার বাচ্চাকে বড় করতে চায়, অভিনয় করার জন্য হলেও তার কাছে বই রাখতে হবে। বাচ্চাটা স্কুল থেকে ফিরছে, ঘরে ফিরে মা দরজা খুললো হাসি মুখে, বাচ্চাটা ঘরে ঢুকে দেখলো যে টিভি চলতেছে, ইন্ডিয়ান সিরিয়াল। সে চিন্তা করবো, আরে আমাকে মাস্টার পড়াইলো, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর আমি দেখি সিরিয়াল দেখতেছি, তাহলে তো আমি বোকা, সিরিয়াল দেখতে ভালো, বইগুলা ঢিল মারে টেবিলে ফেলে দিয়ে সে মায়ের পাশে বসে যাবে। ঠিক কিনা? আমি কি ভুল বললাম? বাচ্চারা ফলো করে, এটা করবে তারা। আর দরজা খোলার পরে দেখে যে মায়ের হাতে একটা বই, বইয়ের ভিতরে আঙুল ঢোকানো, হয়তো সে কাজ করতেছে রান্নাঘরে অথবা অন্য কোনো কিছু, কিন্তু বই পড়তেছে। এই ছবিটা দেখে তার মনটা ভরাট হয়ে যাবে, আরে আম্মু তো পড়তেছে, আমি স্কুলে এত কষ্ট করে পড়লাম, আম্মু পড়তেছে, তাহলে আম্মুর সাথে পারলাম। এই যে তার কিন্তু দ্রুত ফ্রেশ হয়ে সে আবার টেবিলে বসে যাবে পরের দিনের পড়া রেডি করার জন্য। এইটাই হলো চাইল্ড সাইকোলজি। সুতরাং তাকে হেল্প করার জন্য আপনাকে কিন্তু পাঠক হইতে হবে, আপনাকে কিন্তু রেগুলার পড়তে হবে, তাহলে তাকে হেল্প করতে পারবেন এবং সেও আপনাকে হেল্প করবে বড় হয়ে ইনশাআল্লাহ। পরের ছবিটা যাই আমি। এই যে ছোট্ট শিশুটা, বয়স মাত্র 9 বছর, 7 মাসের মধ্যে বই পড়েছে 364টা। কি আমাদের লজ্জা লাগে না? লাগে না? 7 মাসে 364 বই, তার মানে কি? প্রতিদিন প্রায় 2টা, প্রতিদিন প্রায় 2টা বই। এখন আমরা যারা মুরব্বী আছি, যারা একটু বয়স আর কি 6 to 9, তাদেরকে বলছি তোমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এই ব্রিটেনের সারা বিশ্বে যাদের সূর্য ডুবতো না সাম্রাজ্যে, তারা কি এমনি সারা বিশ্ব দখল করছে না? জ্ঞানের যোগ্যতা। এখনো তাদের একটা শিশু 9 বছর বয়স প্রতিদিন প্রায় 2টা বই পড়ে, হয় আমরা 6 মাসের 2টা বই পড়তে পারি না। কেমন হবে? জি, এরপরে স্লাইড, আপনারা ঘুমাই পড়ছেন নাকি? স্লাইড স্ক্রল ডাউন করতে হবে। ওই যে মোবাইলের গল্প বললাম, দেখছেন তো? মোবাইলটার নাম হলো সেলফোন। জেলখানাকে, যারা জেলখানায় গিয়েছে ওটাকে সেল বলে, সেলের মধ্যে আটকায় রাখে। এই মোবাইলও আপনাকে আটকে রাখে, ওটার একটা জগৎ তৈরি করে রাখে। আমার দেখা যাচ্ছে আমাকে একটা গাধার মতো বানাইয়া মোবাইল আমার পিঠে উঠছে, হাতে একটা চাবুক, এবং বলতেছে, পিছনে একটা চাবুক বলে বলতেছে, এই লাইক দে, এই কমেন্ট কর, শেয়ার কর। আর আমরা করতেছি ঘন্টার পর ঘন্টা করতেছি। আবার যদি গেমের মধ্যে ঢুকে যায় তাহলে তো কথাই নেই। যার ফলে এই জামানায় কোনো নিউটন তৈরি হয় না, কোনো আর্কিমিডিস তৈরি হয় না, কোনো আইনস্টাইন তৈরি হয় না। তৈরি হয় কে? এলন মাস্ক, বিল গেটস, স্টিভ জবস, যারা হলো উদ্যোক্তা। আমাদের পকেটে টাকা কিভাবে নেওয়া যায় সেই ধান্দায় তারা সময় ব্যয় করে। আইনস্টাইন কিন্তু আমাদের পকেটে টাকা নিয়ে চিন্তা করতো না, নিউটনও করতো না। কেন এখন নিউটন তৈরি হয় না? কারণ নিউটনের মাথায় একটা আপেল পড়ার পরে সে চিন্তা করলো, আপেলটা কেন উপরের দিকে গেল না, কেন ডানে না বামে না, কেন আমার মাথা নিচের দিকে পড়লো?
এই চিন্তা থেকে সে মধ্যাকর্ষণ বা অভিকর্ষণ ফর্মুলা আবিষ্কার করবে। এখন যদি একটা আপেল না, গাছের সব আপেলও পড়ে মাথার উপরে, তারপরে এই চিন্তা করবে না, কারণ সে তো ডুবে আছে ফেসবুকে অথবা গেমসের মধ্যে, সেখানে সে হাবুডুবু করবে। সুতরাং আজকে কোনো চিন্তাশীল বিজ্ঞানী তৈরি হচ্ছে না এই কারণে। কাজেই যতটা সময়, কম সময়, বাচ্চারা তো অবশ্যই পৃথিবীর বিভিন্ন দেশে এটা কিন্তু হারাম বাচ্চাদের জন্য। আমার বড় ছেলে থাকে ফ্রান্সে, আর এক ইউকেতে। তার 3টা বাচ্চা জন্ম হয়েছে বাইরে, এবং এরা এখন কলেজ লেভেলে পড়ে। ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তাদের জন্য মোবাইল ফোন হারাম। আচ্ছা, বলবেন যে হয়তো আপনার শ্যালকের টাকা পয়সার সমস্যা আছে, তাহলে কি বিল গেটসের টাকা পয়সার সমস্যা? বিল গেটসের বড় মেয়ে মোবাইল পেয়েছে কত সালে? আপনি গুগলে সার্চ দিলে পাবেন। সে যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, 11 ক্লাসে, তখন তাকে তার বাবা মোবাইল দিয়েছে। এবং বারাক হোসেন ওবামা, তারও কি সমস্যা? কালো মানুষ, তার তো টাকা পয়সার সমস্যা থাকতেই পারে না। প্রেসিডেন্ট, সে তার বড় মেয়ে সাসাকে মোবাইল দিয়েছে ইন্টারমিডিয়েট লেভেলে, ক্লাস 12 যখন পড়ছে। কারণ ওরা জানে যে অল্প বয়সে এটা দিলে ব্রেনের 12টা বাজবে, ব্রেন আর কাজ করবে না। সুতরাং আমরা আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে যদি করতে চাই, তাহলে আমাদেরকে রোল মডেল হইতে হবে। আমরা মোবাইল সারাদিন ইউজ করবো, ওরা দেখবে, ওরা বই পড়বে, এটা তো হবে না। এটা হবে কিনা বলেন? আপনি মোবাইল কি করবেন? আপনার হাজবেন্ড করবে, বা হাজবেন্ড করবে, একজন টিভি দেখবে, একজন খেলা দেখবে, আরেকজন গেমস খেলবে, আরেকজন ফেসবুকিং করবে, আর বাচ্চারা শুধু টেবিলে বসে পড়বে আর পড়বে। না, এটা চলবে না। চাইল্ড সাইকোলজি এটার সাথে যায় না, বরং সে আপনাকে ফলো করবে। আপনি যদি তাকে পড়াইতে চান, আপনাকে পড়তে হবে, ঠিক কিনা বলেন? আমি কি ভুল বলতেছি না? ঠিক আছে, গার্ডিয়ানরা আমাকে সারা দিচ্ছেন না, কারণ আমি হয়তো তাদের পক্ষে বলতে পারতেছি না। ঠিক আছে কিনা আমার কথা বলেন? বাচ্চারা খুশি হয়ে যাবে। আরে মজার ব্যাপার, একটা কম্পিটিশন দেন বাসায় একটা বই নিয়ে, এক বইয়ের 4 কপি, যে আগে শেষ করতে পারবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। অথবা যারা এই বইটা কমপ্লিট করবে, 4 জনের মুড়ি মজাদের সবচেয়ে ভালো হোটেল যে পানসি, সেখানে গিয়ে সকালে ব্রেকফাস্ট হবে। দেখেন কি মজা পাওয়া যায়, কম্পিটিশন। এইভাবেই বাচ্চাদের গড়ে তুলতে হবে। এবং এইভাবে যদি আমরা ABCD ফলো করি, C ফর ক্যারেক্টার। ক্যারেক্টার মিন্স ক্রাউন। ক্রাউন মানে রাজমুকুট। তোমার যদি ক্যারেক্টার থাকে, তুমি বিশ্বের বুকে বুক ফুলে চলতে পারবে। আর তোমার যদি ক্যারেক্টার না থাকে, তুমি যত জ্ঞানী হও, যত উচ্চ পদস্থ হও, কোনো লাভ নেই। এই জন্য ক্যারেক্টার ইজ ক্রাউন। D ফর ডিউটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড দোয়া। ডিউটি মানে কি? পরিশ্রম করতে হবে, ডিসিপ্লিন শৃঙ্খলার সাথে। আর দোয়া হলো সব কাজ শেষে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। রব্বুল আলামিন, রাব্বি জিদনি ইলমা, আমার জ্ঞান বাড়িয়ে দিন। অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন, আমার বাবা মার সকল কষ্ট দূর করে দিন, যেমন করে ছোট্টবেলায় আমার কষ্ট দূর করার জন্য তারা পাগল হয়ে যেতেন, পেরেশানি হয়ে যেতেন। এই দোয়াগুলো আপনি শেখাবেন না? যদি না শেখান, তাহলে আপনার জন্য কিভাবে দোয়া করবেন? তো ABCD এগুলো বললাম। দেন ABCD পরে ফিফথ লেটার কোনটা? ফিফথ লেটার কোনটা? চট্টমণিরা, ফিফথ লেটার কোনটা? E। তুমি যদি ABCD ফলো করতে পারো, then you get fifth letter. ফিফথ লেটার হলো E ফর এক্সিলেন্ট। এক্সিলেন্ট মানে হচ্ছে সর্বোৎকৃষ্ট। সর্বোৎকৃষ্ট। আমরা সর্বোৎকৃষ্ট হতে চাই কিনা? চাই কিনা? কারা কারা চাও? হাত তুলে দেখি। মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে সিনিয়র যারা, তারাও হাত তুলতে পারেন, কারণ আমরা সবাই বলতে চাই যেটা দিয়ে কোরআনের আয়াত শুরু করেছি, কুনতুম খায়রা উম্মাহ, এটা কিন্তু আল্লাহ বলেছে। আচ্ছা, আমার বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এক্সিলেন্ট হতে চাই। আমি এতক্ষণ যা গাল গপ্প চিল্লাচিল্লি হইচই করলাম, কার কার মনে আছে? মনে থাকবে, সে অন্যের সামনে বলতে পারবে। কারা কারা একটু হাত তুলে দেখি, কারা কারা বলতে পারছে? A দিয়ে কি বললাম, B দিয়ে কি বললাম, C দিয়ে কি বললাম, D দিয়ে কি বললাম?
মনে থাকবে? আচ্ছা, মনে থাকবে কিনা জানি না, আমি ছোট্ট করে বলি। একটা বাক্য মনে রাখতে পারলে তোমরা সব শিক্ষাটা মনে রাখতে পারবে। হুইচ ওয়ার্ড সেন্টেন্স enlighten yourself to build a new world. নিজের জীবনটাকে আলোকিত করো নতুন একটা বিশ্ব করার জন্য। এটাই হলো আমার পুরো আলোচনার মেসেজ। এই মেসেজটা সবাই মনে রাখতে পারবো তো? পারবো সবাই? কেউ কেউ সারা দিচ্ছে না, আমি তাদের জন্য একটা শর্ট সিলেবাস দিই। শর্ট সিলেবাস এখন তোমরা জানো না শর্ট সিলেবাস কাকে বলে, আর একটু পরে জানবা। সেটা হলো একটা ওয়ার্ড মনে রাখতে হবে, একটা ওয়ার্ড, আর কিছু না। আমার পুরো লেকচার সেই ওয়ার্ডের মধ্যে আছে। কে কে মনে রাখতে পারবে? একটা ওয়ার্ড মনে রাখতে পারবে কে কে? মাশাআল্লাহ, এখন অনেকে হাত তুলেছে। হুইচ ওয়ার্ড? এক্সিলেন্ট। এক্সিলেন্ট মানে বলেছে সর্বোৎকৃষ্ট। এটা একটা মিরাকুলাস ওয়ার্ড। এটাকেও যদি তুমি প্রত্যেকটা লেটারের মার্কস দাও, যেমন ই হলো 5 নাম্বার লেটার, এক্স হলো 24 নাম্বার লেটার, ফাইনালি ইউ গেট 100 মার্কস। সো ইউ মেক ইয়োরসেলফ এক্সিলেন্ট, ইউ উইল গেট 100। তো আমি শেষ করি। এখন ছোট্ট বাড়িদের একটা কাজ হলো আমার সাথে একটু স্লোগান দিতে হবে। একটা স্লোগান দিতে হবে, পারবা? সবাই পারবা? স্লোগান দিতে পারবা? আচ্ছা, আমরা সবাই বলি, উইল বি এক্সিলেন্ট ইন রেজাল্ট, will be excellent in character, will be excellent in home. হোমের কথা বলতে চাই না, কারণ একটু বাসায় একটু দুষ্টুমি না করলে কেমন হয়? ছোট ভাইকে একটু র্যাং মারবো, বড় বোনটার চুল টেনে ধরবো, না, এটা করা যাবে না। হ্যাঁ, একটা লিমিট পর্যন্ত বাচ্চারা একটু দুষ্টামি করবে, এটা তাদের মেধা বিকাশের জন্য দরকার। বাট লিমিট ক্রস করলে তখন এটা অন্যায় হয়ে যাবে। এই জন্য জোরে করে বলতে হবে, উইল এক্সিলেন্ট ইন হোম, উইল বি এক্সিলেন্ট ইন দ্য সোসাইটি, উইল বি এক্সিলেন্ট ইন দ্য কান্ট্রি, উইল বি এক্সিলেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। মাশাআল্লাহ। এরপরেও কেউ কেউ বলতে পারো, আরে এই একটা ওয়ার্ড মনে রাখা এই প্রতিযোগিতার যুগে তো কঠিন, আরো শর্ট করা যায় কিনা? আমি তোমাদের জন্য শর্টেস্ট সিলেবাস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শর্ট সিলেবাস এর নিচে হইতে পারে না। সেটা হলো জাস্ট একটা লেটার মনে রাখতে হবে, একটা লেটার, অনলি লেটার, একটা বর্ণ, একটা অক্ষর। কি সবাই পারবে তো? হুইচ লেটার? এ প্লাস। এ প্লাস, যে এ প্লাস আমাদের টার্গেট। কেউ বলবা এ প্লাস, এখন তো গোল্ডেন এ প্লাস এর যুগ, আপনি এ প্লাস বলছেন, পুরো আমলের দুনিয়ার কোথাও গোল্ডেন এ প্লাস না। আমাদের বাংলাদেশে এটা আবিষ্কার করছে কিন্তু কিছু উৎসাহী কর্মকর্তা, বোর্ডের কর্মকর্তা মিষ্টি খাওয়ার জন্য। ভাবি আপনার ছেলে তো সব সাবজেক্টে এইটি আপ, তার মানে এটা হলো গোল্ডেন এ প্লাস, মিষ্টি মিষ্টি খাওয়ার কিছু খরচ করেন। দুনিয়ার কোথাও কিন্তু গোল্ডেন এ প্লাস নাই, এবং কোন সরকারি সার্কুলারে গোল্ডেন এ প্লাস নাই। এটা হলো আমাদের আবিষ্কার। আসলে দুনিয়ার সবচেয়ে সেরা রেজাল্ট হলো এ প্লাস। তো বাচ্চারা আমার সাথে একটু স্লোগান দাও আবার, উইল বি এ প্লাস ইন হোম, will be A plus in character, will be A plus in result, will be A plus in the society, will be A plus in the world, will be A plus in the country. Aro jore, will be A plus in akhirah. It will be A plus in everywhere. A for Allah, A for Abu, A for Ammu, will be A plus inshallah. সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।